সাহসী সাংবাদিকতা যেটা নজরুল করেছেন সেই সাংবাদিকতা হারিয়ে গেছে, সেই সাংবাদিকতা নাই। এবং একমাত্র নজরুলই বোধহয় যে কবিতা লেখার জন্য জেল খেটেছেন, 1 বছর জেল খেটেছেন। এই যে আমাদের কুমিল্লা একটা ঐতিহাসিক কুমিল্লা সফরের পরে, মানে কুমিল্লা থেকে যাওয়ার পরে উনি বিদ্রোহী কবিতা লেখেন। বলা হয়ে থাকে কুমিল্লা তাকে তৈরি করেছে। মানে ওই সময়কালে 22 বছর বয়সে উনি বিদ্রোহী লিখেছেন, এবং একটা বিদ্রোহী কবিতা ওই সময়কালে ব্রিটিশদের বিরুদ্ধে, এটা কিন্তু একটা বিশাল সাহসের ব্যাপার ছিল। এবং তার যে পত্রিকা, মানে উনি যখনই যেটা করেছেন সেটা কিন্তু একটা বিদ্রোহের দাবানলের মতো, মানে শাসককে প্রশ্ন করত। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তখন কথা বলা একটা মহা অন্যায়ের কাজ ছিল, যে কারণে উনি জেলে গিয়েছিলেন। তিনি তো আসলে সাহিত্যিকই, পত্রিকা করেছেন সেই সময়টাকে যে অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে কথা বলার জন্য, এবং সেটা কিন্তু পত্রিকাই পারে। আমরা এখন যে সাংবাদিকতা দেখি সেই সাংবাদিকতা কিন্তু আমরাও করিনি। আমি যখন শুরু করি সাংবাদিকতা, আমার প্রথম ইয়াটাই ছিল, আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন, যে আমি লেখক হব। তারপরে মনে হলো সেখানে আমার বাড়ি বরিশালে, মেঘনার কাছাকাছি, হিজলা মেঘনার মাঝখান দিয়ে গেছে। তো সেখানে যে চরের যে ধান, সেগুলো জোরদাররা নিয়ে যেত, এবং তখন মনে হতো যে এইগুলি তো অন্যায়, যিনি ধান করছেন সেটা তো অন্যায়। তো আমি যদি সাংবাদিক হতাম তাইলে হয়তো এর বিরুদ্ধে আমি কলম ধরতে পারতাম। তখন মনে হয়েছিল এটা। তখন আমি সংবাদ পত্রিকা পড়তাম। আমি যদিও স্কুল জীবন, তখন কৃষক সমিতি খুব শক্তিশালী ছিল, তারা সংবাদ পত্রিকাটা সেখানে পেত। তা আমি ওই গার্লস স্কুলের যিনি হেডমাস্টার, উনি আমাকে খুব পছন্দ করতেন, উনি আমাকে পত্রিকাটা পড়তে দিতেন। তো পত্রিকা পড়তে পড়তে আমার মনে হয়েছিল যে আসলে শুধু লেখক হলে হবে না, সাংবাদিক হতে হবে। কারণ এই দুইটার সঙ্গে একটা মেলবন্ধন আছে। আমি যদি সাংবাদিক, মানে আমি যে কথাটা পত্রিকায় সরাসরি বলতে পারবো না, সেটা হয়তো লিখে বলবো। তো এই প্রসঙ্গে একটা কথা বলি। আমাদের বাণী বসুর নাম নিশ্চয়ই আপনারা জানেন, তিনি অত্যন্ত বলিষ্ঠ একজন সাহিত্যিক। তিলোত্তমা মজুমদার, উনিও একজন সাহিত্যিক। তো বইয়ের দেশে একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল, সেখানে বলা হয়েছিল, আচ্ছা, সমাজে যে এত অনাচার, অত্যাচার, অবিচার হয়, এগুলো তো পত্রিকার পাতায় দেখি না, তো এগুলো যায় কোথায়? উনি বললেন যে এগুলো সাহিত্যিকের মাথায় ভর করে। সাহিত্যিক তখন কবিতায়, গল্প, উপন্যাসে লেখেন। যেটা সংবাদপত্রে লেখা যায় না, সেটা কবিতায়, গল্পে উঠে আসে। যেটা আমরা সরাসরি বলতে পারি না, যখন আমাদের কলম বন্ধ থাকে, সাংবাদিকের কলম বন্ধ থাকে, তখন সাহিত্যিকের কলম সজাগ হয়ে ওঠে। তখন সে সমাজের অনাচার, অত্যাচার, অবিচারের কথা বলে, তখন সে কবিতায় বলে, তখন সে গল্পে বলে, তখন সে উপন্যাসে বলে। কিন্তু বলা তার থামে না। আমরা যখন সাংবাদিকরা কুণ্ঠিত একজন শাসকের প্রশ্ন করতে, তখন কবি তার কবিতায় সেই প্রতিবাদী কবিতাটি লিখে ফেলেন। তো এটা একটা নদীর মতো, দুটি ধারা, কিন্তু দুটিরই লক্ষ্য এক। দুইটা হয়তো পাশাপাশি প্রবাহিত হয়, কিন্তু দুটারই লক্ষ্য এক, সেটা হলো মানুষের দুঃখ, কষ্ট, বেদনা দুটিই বলে। এক সাহিত্য তার তার হৃদয়কে স্পর্শ করে, আর কবিতা তার বাস্তব অবস্থাকে তুলে ধরে। আমরা হয়তো একটা সংবাদ দেখি, সংবাদের পেছনের সংবাদ দেখি সংবাদপত্রে, কিন্তু সেই সংবাদের অনেক কিছুই আমরা হয়তো বলতে পারি না। অনেক না বলা কথা কবিতায় আসে, না বলা কথা গল্পে আসে, না বলা কথা উপন্যাসে আসে। সে দুটোই কিন্তু সমাজের কথা বলে, সমাজ সচেতনতার কথা বলে, মানুষকে জাগিয়ে তোলে। সেটা কিন্তু সাহিত্যই। নজরুলের সংবাদপত্র যখন বাজেয়াপ্ত করা হলো, তখন দেখলাম উনি কবিতায় তার প্রতিবাদ করলেন। এবং আপনি দেখেন যে রবীন্দ্রনাথ, উনিও, বা বঙ্কিম, প্রত্যেকে তারা কিন্তু পাশাপাশি তাদের একটা সংবাদপত্র ছিল, ওনাদের পত্রিকা ছিল, কিন্তু পাশাপাশি একটা, রবীন্দ্রনাথের তো পারিবারিক পত্রিকা ছিল। কারণ উনি যে লেখাগুলি লিখছেন সেগুলো তো প্রকাশ করতে হবে, সেগুলো তো
পাঠককে জানান দিতে হবে সাংবাদিকতা, সাহিত্য এবং রাজনীতি আলাদা বিষয় নয়, অবশ্যই আলাদা বিষয় নয়। তা না হলে নজরুল বারবার কেন রাস্তায় নামতে হলো তাকে? অধিকারের জন্য, অধিকারের প্রশ্নে। সেখানে উনি অনেক সময় দেশবন্ধুর সঙ্গে সম্পর্ক করেছেন এবং তার রাজনীতি করেছেন, তার নেতাজির সঙ্গে রাজনীতি করেছেন, এমনকি ওই সময়কালে যারা মানে গুপ্ত রাজনীতি করেছেন তাদের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কারণ হলো মানুষের অধিকার, মানুষের যে নিপীড়ন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে নিপীড়ন, সেইগুলা থেকে মুক্তি। সেখানে সাহিত্যেও আসছে, আবার সাংবাদিকতাও আসছে। যখন সাংবাদিকতার পথ রুদ্ধ হয়ে গেছে তখন তার সাহিত্যের কলম উন্মুক্ত হয়েছে, তখন তিনি কলম ধরেছেন তার কবিতায়, তার গল্পে, তার নানাভাবে। একইভাবে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ উনিও কলম ধরেছেন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। বিশেষ করে আমরা বলবো যে সবচেয়ে বেশি আমরা যেটা দেখি যে নজরুল যেভাবে তার লেখনী এবং পত্রিকা দুইটার মাধ্যমকেই যেভাবে একাকার করে ফেলেছিলেন যে অন্যায় অত্যাচার বা অনিয়মের বিরুদ্ধে, সেটা আমাদের একটা মানে অনুকরণীয় দৃষ্টান্ত আমরা বলতে পারি। মানে সমাজের যে বাস্তব চিত্র সেটা সংবাদপত্রে তুলে ধরা তার দায়িত্ব। যে অবহেলিত, নিপীড়িত, নির্যাতিতের কাঁধে হাত রাখা সংবাদপত্রের দায়িত্ব। সে যখন কোনো উপায় না দেখে, একজন এই ইউনিভার্সিটির ধরেন একটা ছাত্রী কোনো ছাত্র বা কারো দ্বারা নিপীড়িত হলো, সে কার কাছে যাবে? সে কিন্তু তার প্রথমেই তার মাথায় আসবে আমি সংবাদপত্রের কাছে যাই, আমি একজন সাংবাদিকের কাছে যাই, আমার নিপীড়নের কথা আমি বলি, তাই না? এটাই তো হয়। তো সেই জায়গাটা আমাদের মনে হয় অনেক বেশি আরও কাজ করার আছে। একটা সংবাদপত্র অনেক বড় ভূমিকা রাখতে পারে, যেটা রাষ্ট্রের এবং সমাজের একটা সঠিক গাইডলাইন হতে পারে, একটা বাতিঘর হতে পারে। এবং আমরা বলি সংবাদপত্র হলো চতুর্থ স্তম্ভ, এবং এটা সত্যিকার অর্থেই যদি আমরা মেইন করি তাহলে কিন্তু এটা হতে পারে। কারণ হলো আমি যদি সমালোচনা সহ্য করি, আমি যদি সৎ সাংবাদিকতা করি, এবং আমি যদি সরকারকে প্রশ্ন করতে পারি, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারি যে আপনার এই কাজটা অন্যায় বা এই কাজটা কেন হলো, তাহলে সেইটাই তো কাজ। আপনি সংবাদপত্র তো আর কোনো পার্টি করবে না, সে তো কোনো পার্টিজান হবে না। পাশাপাশি সংবাদপত্র শুধুমাত্র খবরের ভিড়ে একটা নেতিবাচক খবর, খুন, ঘৃণা এগুলো তো ছড়াবে না। সংবাদপত্র তো একটা মানুষকে তার চিন্তার খোরাক দেবে, তাকে ভাবাবে, তাকে সমাজের নানা পজিটিভ জিনিসও দিবে। তাকে তো সাহিত্যও প্রকাশ করতে হয়, তাকে গল্প প্রকাশ করতে হয়, উপন্যাস প্রকাশ করতে হয়, কবিতা প্রকাশ করতে হয়। যখন দেখবেন যে কোনো সংবাদপত্র সে কোনো কিছুই পাচ্ছে না, হয়তো চাপ, প্রশাসনের চাপ, সরকারের চাপ, কোনো কিছু লিখতে পারছে না, তখন সে কি করবে? সে কি বসে থাকবে? সে কি পাঠকের, তাহলে কি সে পাঠক পাবে? পাঠক তার পত্রিকা পড়বে না, যে এই পত্রিকাটা শুধুমাত্র সরকারের গুণ গান গায়। এবং আপনি দেখবেন যে সরকারি দল করে, সেও চায় যে একটা সত্য প্রকাশ হোক। তাহলে আপনার জায়গা থেকে একজন সম্পাদক, তার জায়গা থেকে তার তো সেটাই করা উচিত। কিন্তু সেই সম্পাদক যদি ওই যে প্রাপ্তির আশা থাকে যে আমি অনেক কিছু অর্জন করব সাংবাদিকতা দিয়ে, তাহলে তো সেই কাজটা হবে না। আসলে এটা একটা মোর দ্যান এ পেশা। আমি মনে করি যে এটা শুধুমাত্র একটা, আপনি যদি বলেন যে এটা চাকরি, তাহলে হবে না। এটা একটা সার্ভিস, এটা একটা সেবা, এটা চাকরি না আসলে। তেমনিভাবে এই যে একজন লেখক, সে তো এই দেশের মানুষ, এই দেশে বেড়ে ওঠা একজন রক্তমাংসের মানুষ। তাকে তো সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি তার দায়বদ্ধতা আছে। সে তো সত্যটাই লিখবে, সে তো এই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরবে, সে তো এই সমাজের বাস্তবতাটাকে তুলে ধরবে। তো সেই আমি যেমন ইতিহাস ভিত্তিক বেশ কিছু কাজ করেছি, উপন্যাস, যেটা 1800 শতক, 1900 শতক, বিংশ শতক, এই শতক ধরে ধরে আমি কাজ করেছি। সেখানে ইতিহাস নিয়ে আমি ইতিহাস ভিত্তিক যে উপন্যাস, আমি ইতিহাসকে বলি যে এটা একটা কঙ্কাল। সেই কঙ্কালকে রক্ত, মাংস, ভেইন মানে শিরা উপশিরা দিয়ে সেটাকে জীবন্ত করে তোলেন সাহিত্যিক। সেই মানুষটা তখন কথা বলে। আপনার সেই ঐতিহাসিক চরিত্রগুলো তখন পাঠক যখন উপন্যাসটা পড়ে, তখন তার সাথে সে টের পায় যে এই চরিত্রগুলো তার সঙ্গে কথা বলছে। ওই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে উনি হেঁটে যাচ্ছেন একজন পাঠক। তাইলেই তো মনে হবে যে আপনি একটা সত্যিকারের উপন্যাস পড়ছেন, আপনি তো ইতিহাস পড়ছেন না, আপনি পড়ছেন উপন্যাস। তাই উপন্যাসের চরিত্রগুলো তো আপনার সঙ্গে কথা বলতে হবে।
আপনার সঙ্গে ইন্টারাকশন করবে, আপনার সঙ্গে হাঁটবে, আপনার সঙ্গে হাসবে, আপনার সঙ্গে কাঁদবে এবং আপনাকে কাঁদাবে। সেটাই তো সফল উপন্যাস হবে। তো আপনি ইতিহাসও বলছেন, কিন্তু আপনি গল্পের মাধ্যমে বলছেন এবং সেই গল্প আপনার সঙ্গে অ্যাটাচড হয়ে যাচ্ছে। এটাই তো সাহিত্য। শুধুমাত্র সংবাদ তো শুধু মানে সংবাদপত্র না, এখন অনেক বাড়তি কিছু। আপনি এখন ডিজিটাল মিডিয়ার যুগে আপনি তো সংবাদ পেয়েই যান। সোশ্যাল মিডিয়া তো ব্যাপকভাবে অ্যাক্টিভ এবং একটা সময় তো বলা হতো যে সংবাদপত্র আগে মানুষ সত্য লুকিয়ে রাখতো, সংবাদপত্র সেগুলি প্রকাশ করত। আর যখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হলো তখন বলা হলো যে সংবাদপত্র সংবাদ লুকিয়ে রাখে আর সোশ্যাল মিডিয়া তা প্রকাশ করে। কিন্তু এইটা সংবাদপত্রের জন্য একটা কলঙ্কের কথা, কলঙ্কের বাক্য, এটা আমি বলবো আমি একজন সম্পাদক হিসেবে। কারণ হলো সংবাদপত্রের দায়িত্ব হলো সত্য প্রকাশ করা, সত্যকে হাইড করা না। সোশ্যাল মিডিয়া হাইড প্রকাশ করবে, তারপরে আপনি বলবেন যে আমি প্রকাশ করলাম, সেটা তো হওয়া উচিত না। আগে তো সংবাদপত্র প্রকাশ করবে, তারপরে সেটা সোশ্যাল মিডিয়ায় যেতে পারে বা সোশ্যাল মিডিয়ায় জানবে যে না এরকম একটা হয়েছে। কিন্তু আমরা আগে জানি সোশ্যাল মিডিয়া থেকে, তারপরে সেটা সংবাদপত্র হয়। হ্যাঁ, এটা একটা সহযোগী হতে পারে। কখনো কখনো হয়তো কোনো ব্যক্তি বিশেষ সে গ্রাম থেকে একটা অন্যায়ের একটা ভিডিও বা অন্যায়ের একটা খবর সে তার পেজে দিল, সেটা যদি সত্য হয় তখন মিডিয়ায় আসতে পারে। কিন্তু সেই জায়গাটায় আমাদের দায়িত্ব হলো সত্যটা প্রকাশ করা, সে যত কঠিনই হোক। সেটা আমরা অতীতেও দেখেছি যে যে সত্য প্রকাশের জন্য হয়তো তাকে জেল খাটতে হয়, হয়তো তাকে ওই সময়কালে হয়তো তাকে অনেক নিপীড়নের শিকার হতে হয়, অথবা এই মবের একটা পাল্লায় পড়তে হয়। কিন্তু আমি মনে করি যে সত্যই টিকে থাকবে, সত্যই বেঁচে থাকবে এবং সত্যকেই একটা সময়ে ধারণ করবে। আপনি আজকে যতই বলুন যে আমরা এই সংবাদপত্র এই ভূমিকা রাখছে না, কিন্তু দুদিন পরেই দেখবেন যে সেই সংবাদপত্র আর আপনার টেবিলে বা আপনার দরজায় করা নাড়ছে না। আরেকটি পত্রিকা সেখানে জায়গা করছে যে সত্য প্রকাশ করছে। এবং সত্য, সাহিত্য এবং সংবাদপত্র দুটোই সমানভাবে সত্য প্রকাশ করুক, সেই কামনা করি। এই বিশ্ববিদ্যালয়ের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই এত চমৎকার একটি বিষয়ে এখানে আলোচনার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।